আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে এই অপরাহ্নের শুভেচ্ছা। আমরা আলোচনা করছিলাম পদার্থের অবস্থা এবং চাপ। আমরা গত দুই দিনে বা গত 3 দিনে আমরা মূলত তরল পদার্থের উপরে কিছু বিশেষ বিশেষ ধর্ম, তরল পদার্থের উপরে কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হবে কঠিন পদার্থের ধর্মের উপর। আমরা মূলত পদার্থের অবস্থা বলতে আমরা বিভিন্ন রকম অবস্থা বুঝি, যেমন কঠিন, তরল, বায়বীয়। আমরা তরল বা বায়বীয় পদার্থের কিছু ধর্ম নিয়ে আলোচনা করেছি। আমরা এর পরেও তরল বা বায়বীয় পদার্থের বিশেষ কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে কঠিন পদার্থের ধর্ম, এটার উপর। তো আমরা পদার্থ বলতে কি বুঝি এটা নিয়ে একটু কথা বলা যাক। তোমরা নিচের ক্লাসগুলোতে এটা পড়েছো যে কঠিন বস্তু বলতে আমরা সাধারণত বুঝি যে যার আকার আকৃতি আছে নির্দিষ্ট, যাকে যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক দৃঢ়। তার মানে কঠিন বস্তু মানে হলো সেই বস্তুটার আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে অণুর থেকে অণুর আকর্ষণ বলের মানটা অনেক বেশি হয়। যেমন আমরা যদি কোনো কঠিন বস্তু যখন দেখি তখন সেখানে বিভিন্ন শেপ অ্যান্ড সাইজ থাকে, সেখানে বিভিন্ন রকমের আকার আকৃতি ধারণ করে। সেখানে কঠিন বস্তু অনেক রকম হতে পারে, সেটার মধ্যে তারা অণু বা পরমাণুগুলো সুসজ্জিত থাকতে পারে, মানে পিরিয়ডিকভাবে তারা অ্যারেঞ্জ থাকতে পারে। এছাড়া কঠিন বস্তু হলেও তাদের মধ্যে এই অণু পরমাণুগুলোর মধ্যে এই পিরিয়ডিসিটি বা নিয়মিত সজ্জা নাও থাকতে পারে। এগুলোকে বাংলায় একটু এভাবে বলা হয় যে কেলাসাকার বস্তু আর অকেলাসাকার বস্তু। মানে কেলাসাকার বস্তু বলতে যেটা মিন করি কঠিন পদার্থের মধ্যে, সেটা হলো যদি কোনো একটা কঠিন পদার্থের মধ্যে অণুপরমাণুগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে, মানে সুবিন্যস্ত যদি থাকে অণুগুলো, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে কেলাসাকার বস্তু। যেমন আমরা বিভিন্ন ধাতু যেগুলো বলি, যত ধাতুর গঠন সেগুলো কেলাসাকার, অথবা যত লবণ আছে সেগুলো সব কেলাসাকার গঠনের, দানাদার, এক কথায় বলতে পারি। আর অকেলাসাকার বস্তু কেমন? যেগুলো বস্তুর মধ্যে কঠিন হওয়ার পরেও তাদের মধ্যে কোনো পিরিয়ডিসিটি নেই, তার মানে হলো তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো বিন্যাস নেই। তারা যখন একটা লং রেঞ্জ সেখানে একটা প্যাটার্ন দেখা হয়, তাদের মধ্যে সজ্জাগুলো বিচার করা হয়, তাহলে দেখা যাবে যে অণুগুলো এলোমেলোভাবে সাজানো আছে বা পরমাণুগুলো এলোমেলোভাবে সাজানো আছে, যেখানে কোনো নির্দিষ্ট বিন্যস্ততা নেই। তো এই ধরনের বস্তুকে আমরা সাধারণত এই অকেলাসাকার বস্তু বলি, যেমন কাঠ, প্লাস্টিক বা রাবার, এই জাতীয় বস্তুগুলো, এগুলোকে আমরা কাগজ, এগুলোকে বলি সাধারণত অকেলাসাকার বস্তু। আচ্ছা, তো আমরা কঠিন পদার্থের ধর্মগুলোর মধ্যে এখানে কেলাসাকার অকেলাসাকার উভয় রকমেরই হতে পারে। আমরা সব ধরনের কঠিন বস্তুর মধ্যে যে সাধারণ কিছু ধর্ম বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে কঠিন পদার্থের যে গুরুত্বপূর্ণ একটা ধর্ম, সেটা হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যে ধর্মটা শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায়, অন্যান্য বস্তুর ক্ষেত্রে এটা ততটা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যায় না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আলোচনা। তাহলে আমাদের মূল যে কথা স্থিতিস্থাপকতা, তাহলে স্থিতিস্থাপকতা আমরা কাকে বলবো, স্থিতিস্থাপকতা কি সেটা একটু দেখি। তাহলে স্থিতিস্থাপকতা ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিসিটি। ইংলিশে এটাকে বলে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। তো কাকে বলবো? দেখো, কোনো বস্তুতে কোনো বস্তুকে বল প্রয়োগে
বিকৃত করার পর, কোনো বস্তুকে বল প্রয়োগে বিকৃত করার পর বস্তুটির যে ধর্মের কারণে বল অপসারণে তা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। খুবই সহজ সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। কি বলা হলো, যেখানে কোনো বস্তুকে বল প্রয়োগে বিকৃত করার পর যে ধর্মের কারণে বল অপসারণে তা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। তার মানে হলো, এইটাকে অন্য আরেকভাবে বলতে পারি যে ধর্মের কারণে বস্তু তার আকার আকৃতির পরিবর্তনকে বাধা দেয় তাকে স্থিতিস্থাপকতা বলে। এটাও একটা সংক্ষিপ্ত সংজ্ঞা হতে পারে, যে ধর্মের কারণে কোনো বস্তু তার আকার আকৃতির পরিবর্তনে বা বিকৃত হতে বাধা দেয় তাকে স্থিতিস্থাপকতা বলে। এটাও একটা হতে পারে সংজ্ঞা। তো এই স্থিতিস্থাপকতা যে একটা ধর্ম, যে একটা বস্তুকে বল প্রয়োগ করলে সে বস্তুটা বিকৃত হচ্ছে, বল অপসারণ করলে বস্তুটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, এই ধর্মটার নামকে আমরা বলছি স্থিতিস্থাপক ধর্ম। ধরো মনে করো এরকম একটা কলম, জাস্ট সিম্পল একটা কলম, আমরা এটাকে যদি সাপোজ এইভাবে বল প্রয়োগ করলে এটা দেখো বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার মানে হলো এটা এক ধরনের বিকৃতি। বাঁকা হয়ে যাওয়ার মানে হলো এটা এক ধরনের বিকৃতি। এই যদি আমি বল অপসারণ করি, দেখো সে আবার আগের অবস্থায় ফিরে আসছে, আবার দেখো সোজা হয়ে গেছে। তো এই বস্তুটার অভ্যন্তরীণ যে ধর্মের কারণে, যে বৈশিষ্ট্যের কারণে, যে গুণের কারণে এই বস্তুটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসলো, সেই ধর্মটাকেই বলছি হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা। তাহলে আশা করি বোঝা গেছে। পুরো লেকচারটি খুব ভালোভাবে শুনলে আশা করি এগুলো স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপর এই যে স্থিতিস্থাপক যে ধর্মটা, এই ধর্মের উৎপত্তি হলো কি করে, এই ধর্মটা আসলো কোথা থেকে, এই ধর্মটার ব্যাখ্যাটা কি, সেটা নিয়ে একটু কথা বলি। স্থিতিস্থাপক ধর্মের ব্যাখ্যা, স্থিতিস্থাপকতার ব্যাখ্যা নিয়ে কথা বলি। তাহলে তোমাদের একটু জানিয়ে রাখি, আজকের লেকচারটা একটু দীর্ঘ হতে পারে। আজকের লেকচারটা তোমাদের এখানে এসএসসি লেভেল থেকে শুরু করে একদম ইন্টার লেভেল পর্যন্ত হয়ে যাবে। স্থিতিস্থাপকতার ব্যাখ্যাটা কি সেটা দেখি। তো আমরা জানি যে প্রত্যেকটা কঠিন বস্তুর মধ্যে কোনো না কোনো ধরনের বন্ধন বিদ্যমান, কোনো না কোনো ধরনের বন্ধন আছে। যেমন আমরা যেগুলো বলি যে আয়নিক বন্ধন, মানে যেগুলো লবণ বা এই জাতীয় যে যৌগগুলো, সেগুলোকে বলি হচ্ছে ধাতু বা ধাতুর মধ্যে যে বন্ধনগুলো, সেটা এক ধরনের বন্ধন। আবার কাঠ, প্লাস্টিক বা এই সমযোজী জাতীয় যে যৌগগুলো, পরমাণু মৌলগুলো, তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় আমরা সেটাকে বলি হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। এছাড়াও আছে ধাতুদের মধ্যে ধাতব বন্ধন, এছাড়া হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, বহু রকমের বন্ধন বিদ্যমান। সে বন্ধন যেমনই হোক না কেন, আমরা যখন একটা কঠিন পদার্থ দেখি, যখন এরকম একটা কলম কিংবা একটা লোহা, কাঠ, প্লাস্টিক যাই দেখি না কেন, এইখানে অণুগুলো কিন্তু পরস্পরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এখানে অণুগুলো পরস্পরের সাথে একটা বন্ধনে আবদ্ধ, সে যে ধরনের বন্ধনই হোক। তো ধরো আমরা একটা খুবই সিম্পল একটা সিচুয়েশন বিবেচনা করতেছি, একটা খুবই সহজ একটা সিচুয়েশন বিবেচনা করি, যেখানে আসলে কিভাবে এই বন্ধনটা তৈরি হয় সেটা দেখবো আমরা। ধরো কোন একটা জায়গায় কোন একটা পরমাণু নিউক্লিয়াস, মনে করো পজিটিভ চার্জের নিউক্লিয়াস, এটা মনে করো তার একটা কক্ষপথ, যেখানে এটা হলো একটা ইলেকট্রন, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো ইলেকট্রন। ঠিক এর পাশে আরেকটা মনে করো আরেকটা নিউক্লিয়াস আছে, এটা হলো তার
তার শক্তি স্তর, এটা মনে করো আরেকটা ইলেকট্রন। এখন এই দুটো পরমাণু যখন পরস্পরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, মানে যখন এরকম ধরো একটা কোনো কঠিন পদার্থের মধ্যে কোনো একটা আকার নিয়ে আছে, তার মানে কি এদের মধ্যে একটা ন্যূনতম বন্ধন আছে, ন্যূনতম একটা বন্ধন আছে। তো এই জায়গায় এই সিস্টেমের ভিতরে দেখো এই যে দুটো পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জগুলো পরস্পরকে কিন্তু বিকর্ষণ করবে। তার মানে এই দুটো পজিটিভ চার্জের মধ্যে পরস্পরের সাথে কিন্তু বিকর্ষণ ঘটবে, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার দেখো এই দুটো ইলেকট্রনের মধ্যেও কিন্তু পরস্পরের সাথে একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো একটা সিস্টেমের মধ্যে এরকমভাবে দুই রকমের বিকর্ষণ বল থাকতে পারে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল থাকতে পারে, আবার পজিটিভ চার্জযুক্ত পজিটিভ চার্জের মধ্যে পরস্পরের সাথে বিকর্ষণ বল থাকতে পারে। আবার খেয়াল করো যে এই পজিটিভ চার্জের সাথে এই ইলেকট্রনের একটা আকর্ষণ বল থাকতে পারে, আবার এই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল থাকবে। তাহলে দেখো এই ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যেমন পরস্পরের সাথে আকর্ষণ বল আছে, আবার পরস্পরের সমধর্মী চার্জের প্রতি আবার বিকর্ষণ বলও আছে। তাহলে তাহলে আমাদের একটা সিস্টেমের মধ্যে একই সাথে যেমন আকর্ষণ বলও আছে, আবার একই সাথে তেমন বিকর্ষণ বলও বিদ্যমান। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা একটা গ্রাফ দেখি যে বলের সাথে এই বস্তু বা অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে দূরত্বের কি সম্পর্ক আছে। একটু খেয়াল করো যে এই বলগুলোর চার্জের মধ্যে যদি দূরত্বের পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু বলের পরিমাণে পরিবর্তন ঘটবে, সে আকর্ষণ বলেরও পরিবর্তন ঘটবে, বিকর্ষণ বলেরও পরিবর্তন ঘটবে। এখন আমরা এই পরিবর্তনগুলো দিয়ে যদি একটা গ্রাফ অঙ্কন করি, একটু খেয়াল করো গ্রাফটা। মনে করো এই দিকে আন্তঃআণবিক আন্তঃআণবিক বল আর এই দিকে প্লট করলাম হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কি? এই যে পরমাণুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব। এখন তাহলে খেয়াল করো যে এইখানে দেখো আমি যেটা বলছিলাম, একই সাথে যেমন আকর্ষণ বলও বিদ্যমান, ঠিক একই সাথে তেমনই বিকর্ষণ বলও বিদ্যমান। সুতরাং এইখানে যদি আমরা আকর্ষণ বল এবং বিকর্ষণ বল একসাথে যদি প্লট করি, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম। এটা হলো বিকর্ষণ বল, বিকর্ষণ বলের গ্রাফ, আর আকর্ষণ বলের গ্রাফটা হলো আকর্ষণ বলের গ্রাফ। আকর্ষণ বলের গ্রাফ এটা হলো আকর্ষণ বল। এবং এই আকর্ষণ এবং বিকর্ষণ বল কিন্তু এখানে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। যখন একটা সিস্টেম ফর্ম করেছে, একটা বাউন্ড সিস্টেম ফর্ম করেছে, মানে বস্তু যেটা পরস্পর আটকে আছে, তখন আকর্ষণ বিকর্ষণ মিলেই কিন্তু একটা নেট বল তৈরি হয়েছে। এখন সেই নেট বল বা লব্ধি বলের যেটা গ্রাফ দেখি, তাহলে গ্রাফটা হবে এরকম। গ্রাফটা হবে এরকম। তার মানে এটা হলো নেট বল, মানে এই সিস্টেমের সাথে যে আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধরনের বলই বিদ্যমান, সেই দুই ধরনের বল এই একসাথে করলে যে গ্রাফের চেহারাটা হবে সেটা হলো এরকম। এবং দেখো এইখানে এমন একটা গ্রাফের চেহারা হয়েছে যেখানে এরকম একটা জায়গায়, এরকম একটা বিন্দুতে, এরকম একটা জায়গায় এই আকর্ষণ বলের মান ম্যাক্সিমাম। দেখো আকর্ষণ বলের মান ম্যাক্সিমাম। এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় সাম্য দূরত্ব বা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স বলা হয়। এই যে এই দূরত্বটুকু, এই জিরো থেকে এই দূরত্বটুকু। এখন এই দূরত্বের সিগনিফিকেন্সটা কি, এই দূরত্বের মানেটা কি, এখানে কি বোঝাচ্ছে?
এখানে একটু খেয়াল করে দেখো যে এইটা এমন একটা দূরত্ব, যে দূরত্ব থেকে যদি আমি তাদের মধ্যবর্তী, এই দূরত্বটা বলতে এখানে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব, কিন্তু এই দূরত্বটা হলো আন্তঃআণবিক দূরত্ব। তো এই আন্তঃআণবিক দূরত্বের মান যদি কমিয়ে যদি ফেলা হয়, তাও দেখো, ধরো মনে করো আমি এরকম জায়গায় যদি চলে আসি, ধরো আন্তঃআণবিক দূরত্ব কমিয়ে ফেললাম, এইটুকু নিলাম, এইটুকু ছিল সাম্য দূরত্ব, আমি এই যুগে যদি চলে আসি, তাহলে দেখো এখানে আকর্ষণ বলের মান কিন্তু কমে গেছে। এখানে আকর্ষণ বলের মান নিচের দিকে কিন্তু বাড়তেছে, আকর্ষণ বল নিচের দিকে, আকর্ষণ বল বাড়তেছে, তো আকর্ষণ বলের মান কিন্তু এদিকে কমে যাচ্ছে। আবার আমি যদি এই দিকে চলে আসি, তার মানে আমি যদি মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দিই, মানে দূরত্ব এই পর্যন্ত হয়ে যায়, তাহলেও কিন্তু আকর্ষণ বলের মান কমে যাচ্ছে। তার মানে এমন একটা দূরত্বে সবসময় একটা বস্তু থাকে, যে দূরত্ব থাকলে তাদের মধ্যে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম থাকে। তার মানে হলো, ধরো এরকম একটা কলম যখন এরকম একটা সিস্টেম ফর্ম করে ফেলেছে, এরকম একটা কঠিন বস্তু যখন তৈরি হয়ে গেছে, তখন এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ মিলে আকর্ষণ বলের পরিমাণ যেখানে সর্বোচ্চ, সেই অবস্থানে, সেই দূরত্ব থেকে এই অণুগুলো পরস্পরের সাথে অবস্থান করতেছে। খুব ভালো করে খেয়াল করো যে এই যে কলমের মধ্যে যে অণু এবং পরমাণুগুলো আছে, তারা এমনভাবে অবস্থান করছে এখন পরস্পরের সাথে, এমন একটা দূরত্ব অবস্থান করছে যেখানে, যেই দূরত্ব অবস্থান করলে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান ম্যাক্সিমাম থাকে, সর্বাধিক থাকে। সেই সর্বাধিক দূরত্বে থাকলে, মানে সর্বাধিক যেই আকর্ষণ বল থাকলে তারা যেই দূরত্ব অবস্থান করে, সেইটাকে বলছি আমরা হচ্ছে সাম্য দূরত্ব। সাম্য দূরত্ব থেকে যদি আমি কোনো কারণে সামহাও আমি যদি এই অণুগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে ফেলি, তার মানে অণুগুলোকে বল প্রয়োগ করে সংকুচিত করে ফেলি, সেটাও তার সাম্য অবস্থা ব্রেক করে ফেলছে। তার মানে তাদের মধ্যে যে স্ট্যাবিলিটি ছিল, তাদের মধ্যে মানে তাদের মধ্যে স্থৈতিকতা ছিল, স্থিতিশীলতা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমি যদি তাদেরকে কোনোভাবে বল প্রয়োগ করে তাদেরকে বিকৃত করে তাদের দূরে দূরে সরিয়ে দিই, অণুগুলোকে দূরে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু তাদের মধ্যে যে স্থিতিশীলতা, তাদের মধ্যে যে ম্যাক্সিমাম আকর্ষণ বল, স্থিতিশীলতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সেটা ব্রেক হয়ে যাচ্ছে, তাদের স্থিতিশীলতা সাম্য অবস্থা থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই কারণেই আমরা একটা বস্তুকে বিকৃত যেভাবে, যে ধরনেরই করি না কেন, অণুগুলোকে মানে বল প্রয়োগ করে তাকে সংকুচিত করে ফেলি, অথবা তাকে বল প্রয়োগ করে তাকে অণুগুলোকে দূরে দূরে সরিয়ে ফেলি, মানে অথবা সম্প্রসারিত করে ফেলি, যাই করি না কেন, সেটাতেই কিন্তু তার সাম্য অবস্থা যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণভাবে জানি যে প্রত্যেকটা বস্তুই কিন্তু তার সাম্য অবস্থায় থাকতে চায়, সাম্য অবস্থায় থাকতে পছন্দ করে। যে কোনো সিস্টেম, এই প্রকৃতির একটা নিয়মই হলো প্রকৃতি সবসময় সাম্য অবস্থায় বিরাজ করতে চায়, সাম্য অবস্থায় থাকতে চায়। তো এখানেও একটা বস্তু যখন তার নিজস্ব আকারে থাকে, আমি তাকে বল প্রয়োগ করে যে ধরনের বিকৃতি করি না কেন, তাকে সংকুচিত করি বা প্রসারিত করি, সেটা তার সাম্য অবস্থা নষ্ট করে ফেলছে, সাম্য অবস্থা বিনষ্ট হচ্ছে। সুতরাং তাকে যদি আবার বল উইথড্র করে নিই, বল যদি সরিয়ে ফেলি, তাহলে সে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে আমি এই যে কলমটাতে যদি আমি বল প্রয়োগ করে যখন আমি বিকৃত করেছি, তার মানে এখানে উপরের দিকের যে লেয়ারটা, অণুগুলো কিন্তু পরস্পরের কাছে দূরে সরে গেছে। আবার নিচের দিকের যে লেয়ার, সেখানে অণুগুলো কিন্তু সংকুচিতের কাছে চলে আসছে। এখন আমি যখন এইভাবে বিকৃত করেছি, তখন কিন্তু তাদের স্বাভাবিক যে সাম্য অবস্থা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা ব্রেক করেছে। এখন আমি যদি বল উইথড্র করে নিই, বল সরিয়ে নিই, তাহলে সে আবার সাম্য অবস্থা ফিরে যাবে, কারণ সে সাম্য অবস্থায় ফিরে যেতে চায়। সে তখন আগে যে আন্তঃআণবিক দূরত্ব যখন যা ছিল সেই অবস্থায় তার ফিরে যাচ্ছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে একটা বস্তুর সাম্য অবস্থা শুধুমাত্র নির্দিষ্ট দূরত্বেই হবে। সেখান থেকে আমি দূরত্ব যদি কমিয়ে ফেলি, তাও সে সাম্য অবস্থায় থাকবে না। আবার তাকে দূরত্ব বাড়িয়ে যদি তার দূরে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলেও কিন্তু সে সাম্য অবস্থায় থাকবে না। এটা প্রকৃতিগতভাবে এই আকর্ষণ বিকর্ষণ সবগুলো বল মিলিয়ে এ ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা প্রকৃতিগতভাবে যেটা তৈরি হয়ে থাকে। এখন এই যেটা তৈরি হয়ে থাকে, সেখান থেকে আমি যখনই বল প্রয়োগ করে তাকে তার আকার আকৃতির পরিবর্তন ঘটাবো, তখনই সেখানে এই আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে। পূর্বের অবস্থায় ফিরে যেতে চাওয়ার যে ধর্ম, যে প্রবণতা, সেটাই হলো এই স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের অংশে চলে যাই। এই স্থিতিস্থাপক যে ধর্মের কথা বলছি বা যে বৈশিষ্ট্য আলোচনা করতে যাচ্ছি, স্থিতিস্থাপকতা সংশ্লিষ্ট আমাদের কয়েকটা রাশি আছে, কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমাদের একটু সংজ্ঞায়িত করতে হবে, সেইগুলো একটু জানতে হবে।
এগুলো জানলে আমরা স্থিতিস্থাপকতা কি, কিভাবে কাজ করে, এগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। প্রথম কথা হলো যে আমরা এই সংজ্ঞার মধ্যে, স্থিতিস্থাপকতার সংজ্ঞার মধ্যে একটা শব্দ লিখেছিলাম, বিকৃতি। বিকৃতি ইংলিশ এটাকে বলে স্ট্রেইন, ইংলিশ এটাকে বলে স্ট্রেইন, বিকৃতি। তো বিকৃতি কাকে বলে সেটা দেখি। কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন তাকে বিকৃতি বলে। কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন তাকে বিকৃতি বলে। এখন মাত্রা মানে তো বলছে সেটা দৈর্ঘ্য বরাবর হতে পারে, দৈর্ঘ্যের বিকৃতি হতে পারে, মানে আমি দৈর্ঘ্য বরাবর তাকে যদি লম্বা করি, সংকুচিত করি, সম্প্রসারিত করি তাহলে বিকৃতি হতে পারে। আবার এটা ক্ষেত্রফলের পরিবর্তন হতে পারে, এটা আয়তনের পরিবর্তন হতে পারে, এটা আরও এক ধরনের হতে পারে যে মোচড়ানো বলতে আমরা যেটা মিন করি, মোচড়ানো, সেটা হতে পারে। তো এই একক মাত্রায় যে পরিবর্তন সেটাকে বলছে হচ্ছে আমরা বিকৃতি। এটা বিকৃতির একটা জেনারেল সংজ্ঞা, জেনারেল সংজ্ঞা। এখন এই যে আমরা যে বলছিলাম যে একক মাত্রার যে পরিবর্তনগুলো যে বিভিন্ন রকম মাত্রা হতে পারে, তাই বিকৃতিও বিভিন্ন রকমের হতে পারে। কেমন? যেমন যদি একটা বস্তুকে আমি ঠিক দৈর্ঘ্য বরাবর বিকৃত করি, দৈর্ঘ্য বরাবর টেনে লম্বা করি বা সংকুচিত করি বা সম্প্রসারিত করি, তাহলে যে বিকৃতিটা ঘটে সেটাকে বলি আমরা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এখন ধরো মনে করো তাহলে আমরা বলি প্রথমে তাহলে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি সেটা কি জানিস? দেখো, ধরো মনে করো কোন একটা বস্তু এরকম একটা দৃঢ় অবলম্বনের সাথে লাগানো ছিল, এরকম একটা দৃঢ় অবলম্বনের সাথে লাগানো ছিল। এখন এই জায়গায় বস্তুটার মনে করো আদি দৈর্ঘ্য ছিল মনে করো এল, আদি দৈর্ঘ্য L0, ঠিক আছে। এখন যদি আমি এই বস্তুটাকে ঠিক এই দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাই, ধরো মনে করো এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করে বস্তুটাকে একটু লম্বা করে ফেললাম মনে করো, বস্তুটাকে বল প্রয়োগ করে এই পর্যন্ত মনে করো লম্বা করা হয়েছে। তাহলে এখানে দেখো আমরা যদি এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা যদি L হয়, তাহলে এই পর্যন্ত যদি আমরা বিবেচনা করি তাহলে এইটুকু হলো দৈর্ঘ্য বৃদ্ধি। এটা ছিল হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা এইটুকু ছিল এটা আদি দৈর্ঘ্য। আর বল প্রয়োগ করার ফলে মনে করো প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে মনে করো এটার এই পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এখন এই যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি সেটাকে আমরা ধরি, যদি মনে করো এটাকে প্রকাশ যদি করি মনে করো সাপোজ স্মল এল দ্বারা, দৈর্ঘ্যের বৃদ্ধিটাকে আমরা প্রকাশ করতেছি স্মল এল দ্বারা, আর আদি দৈর্ঘ্যটাকে প্রকাশ করতেছি হচ্ছে L0 বা শুধু এল দ্বারা প্রকাশ করতে পারে আদি দৈর্ঘ্য, এটাকে ধরো এটা ধরি এল ধরি। এখন তাহলে এখানে দেখো যে বলেছে যে একক মাত্রায় যে পরিবর্তন, তার মানে এই এল দৈর্ঘ্যের জন্য পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বা পরিবর্তন হয়েছে মনে করো L0। তাহলে এককের জন্য কতটুকু হবে? তাহলে অতএব একক মাত্রায় দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা লিখতে পারবো হচ্ছে L/L। তার মানে এল দৈর্ঘ্যের জন্য পরিবর্তন হলো এই স্মল এল পরিমাণ, তাহলে এককের জন্য কত, তাহলে সেটাই হলো কিন্তু সংজ্ঞা, সেটাই হলো এইটা। তাহলে এই দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা হলো এটাই হলো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটাই হলো দৈর্ঘ্য বিকৃতি, যে একক মাত্রায় যে পরিবর্তন। এখন দৈর্ঘ্য বিকৃতির দেখো এখানে যেহেতু উপরে এটাও দৈর্ঘ্যের বৃদ্ধিটাও একটা দৈর্ঘ্য, বা দৈর্ঘ্য পরিবর্তনটা একটা দৈর্ঘ্য, আর আদি এটাও একটা দৈর্ঘ্য। সুতরাং এই দৈর্ঘ্য বিকৃতির এটা কোনো একক নাই এবং কোনো মাত্রাও নেই। তার মানে আমি এটাকে লিখতে পারি, এইটা কিন্তু সংকোচন হতে পারে, এটা যে দৈর্ঘ্যের বিকৃতির ক্ষেত্রে এটা কিন্তু সংকোচন প্রসারণ দুটাই হতে পারে। তার মানে আমি এটা লিখতে পারি
যে দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য তাহলে এটা হলো আমাদের দৈর্ঘ্য বিকৃতি। একই রকমভাবে এটাকে আমরা যেটা বললাম যে একটা দৈর্ঘ্য বিকৃতি যেটা পেলাম, একই রকমভাবে আরও অনেক রকমের বিকৃতি হতে পারে, যেমন আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি কি লিখব? আয়তন বিকৃতি লিখব। তাহলে কি একই রকমভাবে এখানে দৈর্ঘ্যের পরিবর্তে বসাই দেবো আয়তন। তাহলে আয়তনের পরিবর্তন ভাগ আদি আয়তন। আদি আয়তন। তাহলে আমরা এটাকে অনেক সময় এভাবে লেখে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এভাবে লেখে যে দৈর্ঘ্যের আয়তনের পরিবর্তনকে স্মল ভি দ্বারা প্রকাশ করেছে, আর আদি আয়তনকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করে এইভাবে লেখা হয়। তো এইভাবে আমরা লিখতে পারি। এরপর আরেক ধরনের বিকৃতি, সেটাকে বলা হয় কৃন্তন বা ব্যবর্তন বিকৃতি। সেটা একটু দেখি। আমাদের এই মোটামুটি 3 ধরনের বিকৃতি আলোচনা করলেই আমাদের হয়ে যায়। কৃন্তন বা ব্যবর্তন। কৃন্তন বা মোচড় বিকৃতি। সেটা কি বলছে দেখো। এই যে আমরা যখন কোনো একটা বস্তুকে মোচড়াই, তোমরা খেয়াল করছো হয়তো যে আমরা এই ধরনের একটা বস্তুকে যখন আমরা মোচড়ানো হয়, মোচড়ালে কি হয়? মোচড়ালে আমরা একটা অংশটাকে আটকে রাখি, আর একটা অংশটাকে বল প্রয়োগ করে তাকে ঘোরাই, তাই না? বল প্রয়োগ করে তাকে মোচড় দিই। আমরা অনেক সময় বলি যে বিভিন্ন কাপড় চোপড় যখন আমরা চিপে পানি বের করি, তখন কিন্তু আমরা এভাবে মোচড়াই দিই, তাই না? তার মানে একটা অংশ ধরে রেখে আর একটা অংশে একটা বল প্রয়োগ করি। তো এরকম ধরো, মনে করো একটা সিচুয়েশন যে আমরা যদি এরকম একটা ব্যবস্থা বিবেচনা করি, ধরো আমরা কোনো একটা বস্তুর একটা অংশকে মনে করো আমরা এখানে এরকম একটা দৃঢ় অবলম্বনের সাথে শক্তভাবে আটকে রেখে আর একটা অংশের উপরে যদি আমরা বল প্রয়োগ করি, মনে করো এই অংশটার উপরে একটা বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ একটা বল যদি প্রয়োগ করা হয়, তাহলে এই অংশটা কিন্তু দৃঢ়ভাবে আটকানো আছে নিচের সাথে, এই কঠিনের সাথে আটকানো আছে। এখন কি হবে? উপরের অংশটা কিন্তু একটু সরে যাবে, এখানে কিন্তু একটু সরে যাবে। আমরা এভাবে ডট 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 দিয়ে দেখালাম, এভাবে কিন্তু একটু সরে যাবে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই বস্তুটার যেখানে বল প্রয়োগ করা হয়েছে, এই বল এইখানে একটা আটকে আছে, সেখানে একটা কিন্তু বল যেটা আটকে আছে, আর এখানে একটা বল প্রযুক্ত হয়েছে। এই দুইটা বলের মধ্যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, আপেক্ষিক দূরত্ব যদি ধরি হচ্ছে ক্যাপিটাল ডি, আর এই যে বস্তুটা উপরে সরে গেছে, মানে এই ডিসপ্লেসমেন্ট যেটা এইটুকু, এটাকে ধরি যদি স্মল ডি, মানে আগে যে অবস্থান ছিল সেখান থেকে এইটুকু পরিমাণ বিকৃত, মানে সরে গেছে আর কি, ওই উপরের অংশটুকু। তাহলে আমরা এইখানে একটা যদি কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান, এখানে দেখো সমকোণী ত্রিভুজ যদি হয় এটা সমকোণ, সুতরাং এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, সুতরাং ট্যান থিটা সমান লিখতে পারি ডি বাই এইটি, ক্যাপিটাল ডি। আমরা জানি যেহেতু এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই বিকৃতিটার পরিমাণ, কোণের পরিমাণ খুবই ছোট হয়, খুবই ছোট হলে আমরা সেখানে ট্যান থিটা সমান সমান থিটা লিখতে পারি, এবং এটা হলো স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটাই হলো আমাদের কৃন্তন বিকৃতির ডেফিনেশন বা ইকুয়েশন। তো আমরা বিকৃতির সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হলো পীড়ন। পীড়ন নিয়ে একটা কথা বলি, দেখা যাক পীড়নটা কি বলে সেটা দেখি। পীড়ন ইংলিশে এটাকে বলা হয় স্ট্রেস। পীড়ন এটা ইংলিশে বলা হয় স্ট্রেস। তো ব্যাপারটা কি, যে
কোনো বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত বা এটাকে আরেকটা বলা যায় সৃষ্ট প্রত্যায়নী বলকে পীড়ন বলে। তাহলে কি বললাম, যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলে সৃষ্ট বা উদ্ভূত প্রত্যায়নী বলকে পীড়ন বলে। এখন এই কয়েকটা শব্দ এখানে আছে, যেখানে প্রত্যায়নী বল এটার মানে কি, এটা কাকে বলে, এটা কি জিনিস? তো প্রত্যায়নী বল ইংলিশে এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্স মানে কি? ধরো যখন আমি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে ধরো এই বস্তুটাকে যখন আমি বিকৃত করতেছি, বাহির থেকে বল প্রয়োগ করে বিকৃত করতেছি, এখন এই বল প্রয়োগ করার পর যখন আমি বিকৃত করতে বল প্রয়োগ করে ধরে রাখছি তখন কিন্তু এই বস্তুর ভিতরে একটা বল তৈরি হয়েছে, এই বস্তুর অভ্যন্তরে বা ভিতরে একটা বল তৈরি হয়েছে, যেটা এই বস্তুটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, এই বস্তুটাকে আবার আগের অবস্থা নিয়ে যেতে চাচ্ছে। এই যে বলটা বস্তুটাকে ঠিক আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রত্যায়নী বল, রেস্টোরিং ফোর্স। তার মানে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার সময়, বল প্রয়োগে বিকৃতি করার পর যে বলের কারণে বস্তুটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে যায়, সেটাকে বলা হয় প্রত্যায়নী বল। এখন যেহেতু স্থিতিস্থাপকতা একটা বস্তুর ঠিক নিজস্ব ধর্ম, সুতরাং এই স্থিতিস্থাপকতা একটা বস্তুর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দিয়েই হবে। তার মানে এখানে আমি যে বাহ্যিকভাবে যে বল প্রয়োগ করতেছি সেটার উপর কিন্তু স্থিতিস্থাপকতা নির্ভর করে না। সুতরাং এই স্থিতিস্থাপকতার এই যে পীড়নের যে সংজ্ঞা, সেটাও কিন্তু বাহ্যিক বলের উপর নির্ভর করবে না। এই বস্তুর ভিতরে কতটুকু প্রত্যায়নী বল তৈরি হচ্ছে তার উপর নির্ভর করবে এই বস্তুটার পীড়ন কতটুকু তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে প্রত্যায়নী বল একক ক্ষেত্রফলে কতটুকু প্রত্যায়নী বল তৈরি হয়েছে। তার মানে এখানে পীড়ন সমান সমান তা লিখবো হচ্ছে, তাহলে প্রত্যায়নী বল ভাগ ক্ষেত্রফল। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো যখন একটা বস্তুকে এইভাবে বল প্রয়োগ করে স্থির রাখা হয়, যখন স্থির রাখা হওয়ার মানে হলো যে এই বস্তুর এই অবস্থায় প্রত্যায়নী বল যতটুকু, বাহিরের প্রযুক্ত বল ততটুকু। কি বললাম, যখন একটা বস্তুকে বিকৃতি করে একটা নির্দিষ্ট বল বিকৃত করার পরে তাকে স্থির রাখা হয়েছে, সেই সময় কিন্তু এই বস্তুর অভ্যন্তরীণ বল বা প্রত্যায়নী বল যতটুকু, রেস্টোরিং ফোর্স যতটুকু, ঠিক এর প্রযুক্ত বল ততটুকু। তার মানে আমরা এটা কিন্তু জাস্ট সহজভাবে পরিমাপ করতে পারি, যে পরিমাপের ক্ষেত্রে বলতে পারি এটা হলো প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল। কিন্তু সংজ্ঞাটার মধ্যে কিন্তু অবশ্যই প্রত্যায়নী বল দিয়ে দিতে হবে, কারণ সংজ্ঞাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সংজ্ঞাটার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে। সুতরাং সংজ্ঞার মধ্যে এখানে তোমাদের প্রযুক্ত বল দিয়ে সংজ্ঞা দেওয়া যাবে না, সংজ্ঞাটা অবশ্যই তোমাদের প্রত্যায়নী বল দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল সমীকরণ লিখতে পারি হচ্ছে F/A। দেখো তোমরা কিন্তু এর আগের প্রথম লেকচারেও কিন্তু তোমরা একটা এখানে কথা শিখেছিলা, বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে সেটা পাওয়া গেছিল হচ্ছে চাপ। তাহলে চাপ আর পীড়নের মধ্যে বেসিক পার্থক্যটা কিন্তু আমি একটু আগে আলোচনা করে ফেলেছি একটু, যে এই চাপের ক্ষেত্রে আমরা সেটা সবসময় বলি হচ্ছে প্রযুক্ত বল দিয়ে, চাপ সবসময় হয় প্রযুক্ত বল দিয়ে, আর পীড়নটা হয় সবসময় হচ্ছে প্রত্যায়নী বল দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আর একটা ব্যাপার হলো, চাপ সবসময় প্রযুক্ত বল লম্বভাবে হয়,
কিন্তু এইখানে এই পীড়নের ক্ষেত্রে এই বলটা লম্বভাবে হতেও পারে, নাও হতে পারে। 2, আরেকটা পার্থক্য হলো যে চাপ হলো একটা বাহ্যিক কারণ। বাহ্যিকভাবে আমি একটা বস্তুর উপরে বেশি চাপ, কম চাপ বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু এই পীড়ন কিন্তু একটা বস্তুর অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ একটা ঘটনা। সুতরাং এই দুটার মধ্যে খুব সুস্পষ্ট পার্থক্য আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই একই রকমভাবে আমরা যে পীড়নের সংজ্ঞা শিখলাম, এই পীড়নটা দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন কিংবা ক্লিন্তন পীড়ন বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সমীকরণে সেটা হিসাব নিকাশ F/A এটাই শুধু আসবে। তো এই যে পীড়ন এবং বিকৃতি, এটার একটা সূত্র আছে। তার আগে একটা সংজ্ঞা আমরা দিতে চাই, সেটা হলো যে একটা বস্তুকে মনে করো, আমি একটু আগে যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটা একটু আলোচনা করে। ধরো একটা বস্তুকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করলাম, মানে তাকে বিকৃত করে ফেললাম। এখন এই বল উইথড্র করে নিলে সে আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে। এখন আমি কতটুকু পর্যন্ত বল প্রয়োগ করলে বা বিকৃতি করলে সে আবার আগের অবস্থা ফিরে যাবে? ধরো তোমরা দেখেছো তোমাদের বাসা বাড়িতে যে রড থাকে, সেই রডটাকে যদি দেখো এত পরিমাণ বাঁকা করে যে সে কোনোদিন আর কিন্তু আগের অবস্থা ফিরে যায় না। ইভেন আমরা একটা কলমকে যদি মনে করো বাঁকাতে বাঁকাতে অনেক বেশি বাঁকিয়ে ফেলি, তাহলে কিন্তু সে কিন্তু আর আগের অবস্থা ফিরে যাবে না। তাহলে ব্যাপারটা কেমন হলো? তাহলে আমরা কি এই যে কথাগুলো বলছি যে যেই পরিমাণ মানে বল উইথড্র করে নিলে আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে, তাহলে কিন্তু সবগুলো বল প্রয়োগ করলে, সব ধরনের বিকৃত করলে কিন্তু সে আবার আগের অবস্থা ফিরে যাবে না। সুতরাং এখানে একটা সীমা আছে, সেটাকে বলছি আমরা স্থিতিস্থাপক সীমা। সেটার একটা সংজ্ঞাটা দেখি। স্থিতিস্থাপক সীমা কি বলছে? স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাটা কি? যে কোনো বস্তুকে সর্বোচ্চ যে পরিমাণ বিকৃত করলে, কোনো বস্তুকে সর্বোচ্চ যে পরিমাণ বিকৃত করলে তা সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে যায়, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। খুব সহজ কথা। দেখো যে কোনো বস্তুকে সর্বোচ্চ আমি যে পরিমাণ বিকৃত ঘটালে বা বিকৃত করলে সে আবার সম্পূর্ণরূপে আবার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আগের অবস্থায় ফিরে যাবে, তাকেই সেটাকে বলা হবে হচ্ছে স্থিতিস্থাপক সীমা। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখন এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন এবং বিকৃতি যা দেখলাম, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাই আমাদের বলেছে যে হুকের সূত্র। কি বলছে দেখো হুকের সূত্র? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। কি বলা হলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন এবং বিকৃতি পরস্পরের সাথে সমানুপাতিক। পীড়ন কিন্তু বিকৃতির সমানুপাতিক। খুব ভালো করে মনে রাখতে হবে এটা একটা হুকের সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা এই কথাটাকে যদি একটু গাণিতিক ফর্মে লেখার চেষ্টা করি, তাহলে কি হতে পারে? তাহলে লিখতেছি আমরা হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে এখানে এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে
পীড়ন সমান সমান একটা ধ্রুবক ধরে নিলাম কে, এবং সেটা হলো বিকৃতি। তাহলে এখন আমরা যদি ভাগ করি পীড়ন ভাগ বিকৃতি, এটা সমান সমান হবে একটা ধ্রুবক। এই যে পীড়ন এবং বিকৃতির অনুপাত যে একটা ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে পীড়ন বিকৃতি অনুপাত যে ধ্রুবক সংখ্যাটা, এই ধ্রুবক সংখ্যাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের সংখ্যাটাও কিন্তু আসতে পারে, সেটাও লিখতে পারো। তাহলে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এখন এই যেমন আমরা একটু আগে দেখছিলাম যে পীড়ন এবং বিকৃতি বিভিন্ন রকমের হতে পারে, সুতরাং এই স্থিতিস্থাপক গুণাঙ্কের নামও ভিন্ন ভিন্ন হতে পারে। পীড়ন যেমন একটা উদাহরণ দেখি, যে ধরো আমরা যদি দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির কথা বলি, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটাকে এই অনুপাতের যে ধ্রুবক সেটাকে বলা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক খুবই সহজ কথা, যে আমরা এই ক্ষেত্রে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে এই দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতিকে যেটা বলছি সেটার নাম হলো ইয়ং এর গুণাঙ্ক। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু গাণিতিক মানে ম্যাথমেটিক্যাল চেহারায় লিখি, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে ইয়ং এর গুণাঙ্কে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা। এটা সমান লিখতে পারি হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, এটার সমীকরণ হলো এফ ভাগ এ, আর দৈর্ঘ্য বিকৃতি এটার সমীকরণ হলো এল ভাগ এল। তাহলে আমরা এটাকে একটু পরিবর্তন করে লিখতে পারি যে এফ এল ভাগ এ এল। এখন আমরা এই যে দৈর্ঘ্য পীড়নের কথা বলছি, অনেক সময় আমরা এটা করি, ধরো একটা তার ঝুলিয়ে দিয়ে তারের সাথে একটা বস্তু মানে তারের সাথে একটা ভর ঝুলিয়ে দিই, তাহলে একটা তারের সাথে একটা ভর যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু ওই যে ভরটা ঝুলিয়ে দেওয়া হলো, সেই ভরের যে বল মানে সে ভরের যে ওজন, সেই ওজনটাই কিন্তু সেখানে এই প্রযুক্ত বলের সমান, মানে সেখানে প্রযুক্ত বল হিসেবে কাজ করে। তাহলে আমরা এই ক্ষেত্রে ওই বস্তুর উপর যে ঝুলিয়ে দেওয়া ভর, সেটার প্রযুক্ত বল হিসেবে সেটাকে আমরা এমজি বলবো, আর এল তো আছেই। আর অনেক সময় ওই তারের এটা হলো তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হলো তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক সময় আমরা এভাবে বলি যে পাই আর স্কোয়ার ইন্টু এল। সুতরাং আমাদের এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো স্থিতিস্থাপক ধর্ম সংক্রান্ত। তোমাদের এই পর্যন্তই সর্বোচ্চ এসএসসি লেভেলের জন্য যথেষ্ট।